অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগতম। আজ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল অপটিক্স এর উপর আলোচনা করব। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা এবং এর কিছু বিষয় যেমন ডোরা ব্যবধান ও ডোরা প্রস্থ। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার আলোচনা শুনবে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে। প্রথমেই ইয়ং এর দ্বিচির পরীক্ষা সম্পর্কে কিছু ধারণা। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অর্থাৎ ইয়ং এর দ্বিচির পরীক্ষা কি? 1801 সালে বিজ্ঞানী টমাস ইয়ং দ্বিচির পরীক্ষার মাধ্যমে আলোর একটি বিশেষ ধর্ম ব্যতিচার পরীক্ষা সম্পন্ন করেন। বিজ্ঞানী ইয়ং তার দ্বিচির পরীক্ষায় সাদা আলোর উৎস ব্যবহার করেছিলেন। সে ধারণাটি হচ্ছে একটি সাদা আলোক উৎসকে ব্যবহার করে দুটি সরু ছিদ্রের মধ্য দিয়ে সেই আলোকে গমন করতে দিয়ে বিপরীত পাশে একটি পর্দা স্থাপন করেছিলেন এবং এই সরু ছিদ্রের মধ্যে আলোকরশ্মি যখন গমন করে তখন তাদের বিস্তার ও তরঙ্গদৈর্ঘ্য প্রায় সমান হওয়ার জন্য এই পর্দার উপর পর্যায়ক্রমিকভাবে উজ্জ্বল অন্ধকার অর্থাৎ ব্রাইট ডার্ক এইভাবে পর্যায়ক্রমিক আলোক উজ্জ্বল এবং আলোক উজ্জ্বল ও অন্ধকার অবস্থার সৃষ্টি হয়েছিল। এটি মূলত ছিল তার ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এই ক্ষেত্রে একটি চির বা কাগজের তলের সাথে অবিলম্বভাবে রাখা আছে এবং অপর দুটি চির S1 এবং S2 পরস্পরের খুব কাছাকাছি এবং প্রথম চিরের সাথে এই S1 এবং S2 সমান্তরাল করে স্থাপন করা আছে। এই চির S এর ভেতর দিয়ে সাদা সূর্যের রশ্মি গমন করে PR অবস্থানে একটি পর্দা রেখে ইয়ং এই পর্দার উপরে এই ব্যতিচারের ঝালর বা ডোরা দেখতে পান। এটি হচ্ছে মূলত ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এখন এই দ্বিচিরের মধ্যে S1 অথবা S2 যে কোনো একটিকে বন্ধ করে দিলে এই পর্দার উপরে আর ব্রাইট ডার্ক অর্থাৎ উজ্জ্বল অন্ধকার এই ডোরা দেখা যায় না। তাহলে এই ক্ষেত্রে বিবেচনার বিষয় ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমরা এমন দুটি চির ব্যবহার করব যে চির বা ছিদ্র খুবই অতি সূক্ষ্ম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব খুব কম হবে, যার ফলে এখান থেকে তরঙ্গদৈর্ঘ্য এবং বিস্তার সমান এরকম তরঙ্গ পর্দায় আপতিত হবে, যার ফলে পর্যায়ক্রমে এবং আলোক উজ্জ্বল অন্ধকার এই ডোরা সৃষ্টি হবে। এটি হচ্ছে মূলত আলোর ব্যতিচার। এইভাবেই বিজ্ঞানী ইয়ং এই পরীক্ষাটি সম্পন্ন করেছিলেন। এই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনায় যাব। সেক্ষেত্রে মনে করলাম সেই আলোক উৎস থেকে যে তরঙ্গ পর্দায় একটি বিন্দুতে মিলিত হচ্ছে সেই আলোক উৎস হচ্ছে S1 এবং S2 এবং এই আলোক উৎস C বেগে সঞ্চালিত হয়ে P বিন্দুতে উপরিপাতন হলো বা মিলিত হলো। ধরি T সময় পরে P বিন্দুতে আগত S1 উৎস থেকে নির্গত তরঙ্গের জন্য তার সরণ হচ্ছে Y1 এবং S2 উৎস থেকে আগত তরঙ্গদৈর্ঘ্যের সরণ Y2 এবং এই তরঙ্গদৈর্ঘ্যদ্বয়ের সরণ যথাক্রমে Y1 এবং Y2 হওয়ার জন্য সেই ক্ষেত্রে অগ্রগামী তরঙ্গের সমীকরণ অনুযায়ী আমরা S1 উৎস থেকে যে তরঙ্গ নির্গত হয় তার সরণ হবে Y1 = a sin 2π/λ ct - x1। এখানে a হচ্ছে বিস্তার, সাইন ওয়েভের জন্য সাইন 2π/λ, এটা দশাকোণ হচ্ছে 2π/λ ct - x1। সেক্ষেত্রে ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, c হচ্ছে আলোর দ্রুতি, t হচ্ছে নির্দিষ্ট সময় এবং x1 হচ্ছে সরণ। অর্থাৎ এই a থেকে p এর দূরত্ব, দ্যাট মিনস সোর্স 1 অর্থাৎ উৎস 1 থেকে পর্দার দূরত্ব এবং Y2 = a sin 2π/λ ct - x2। এখানে a হচ্ছে বিস্তার, সাইন ওয়েভের জন্য সাইন 2π/λ ct - x2। এখানে 2π/λ ct - x2 হচ্ছে দশাকোণ দ্বিতীয় তরঙ্গের জন্য। এক্ষেত্রে ল্যামডা হচ্ছে
তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে আলোর দূরত্ব, টি হচ্ছে নির্দিষ্ট সময় এবং x2 হচ্ছে বি থেকে পি এর দূরত্ব। সোর্স 1 অর্থাৎ এ বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছানোর জন্য এবং সোর্স 2 বি থেকে পি বিন্দুতে পৌঁছানোর জন্য তার একটা লব্ধি তরঙ্গ পি বিন্দুতে মিলিত হবে। সেই লব্ধি তরঙ্গ হবে তরঙ্গের উপরিপাতন নীতি অনুযায়ী y = y1 + y2। এখানে y1 এবং y2 এর মান আমরা এখানে বসিয়ে দেব। y1 এর মান হচ্ছে a sin 2π/λ ct - x1 প্লাস y2 এর মান হচ্ছে a sin 2π/λ ct - x2। সমীকরণটি sin c + sin d এই সূত্রে আমরা তা sin c + sin d সূত্র তোমরা জানো 2 sin c + d/2 * cos c - d/2। আমরা সেই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে a থেকে গেল, তাহলে সূত্র অনুযায়ী 2 sin 2π/λ ct - x1 প্লাস ct - x2 /2 ইন্টু cos সূত্র অনুযায়ী 2π/λ ct - x1 মাইনাস ct - x2 /2। এরপরে আমরা এখানে একটু শর্টকাট করে নিব। কি দেখো, তাহলে হলো 2a sin 2π/λ ct, এখানে দেখো ct 2ct, সেটাকে 2 দ্বারা ভাগ করলে তাহলে শুধুমাত্র ct থাকবে এবং এখানে মাইনাস চিহ্ন কমন নিলাম, কারণ x1 x2 দুইটাই মাইনাস চিহ্ন কমন নিলে x1 + x2 /2 ইন্টু cos 2π/λ থাকলো। এখানে দেখো ct - x1, এই মাইনাস ct এই মাইনাসে আবার এখানে প্লাস হয়ে গেল প্লাস x2 /2। পরবর্তীতে আমরা ওখান থেকে ct কাটা দেওয়ার কারণে আমাদের x2 - x1 থাকলো আর বাকি এটি অপরিবর্তিত রয়ে গেছে। এরপরে আমরা এখানে এই cos এর অংশটাকে আমরা পিছনে নিয়ে আসব। তাহলে এক্ষেত্রে আমরা পাবো y = 2a cos 2π/λ x2 - x1 /2 ইন্টু এই সাইনের অংশটা পরে চলে আসলো, তাহলে sin 2π/λ ct - x1 + x2 /2। আমরা এই cos এর অংশটা পিছনে নিয়ে এসেছি, তার একটা কারণ আছে। এটাকে আমরা লব্ধি তরঙ্গের বিস্তার হিসেবে গণ্য করব। দেখো, তাহলে এই যে 2a cos 2π/λ x2 - x1 /2 এর পরিবর্তে লেখা হয়েছে a, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এবং এই সাইনের অংশটা এখানে রয়ে গেছে sin 2π/λ ct - x1 + x2 /2। এই যে রাশিমালাটা, এই রাশিমালাটা হচ্ছে মূলত এই সমীকরণটি একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তবে এটি হচ্ছে পর্যায়ক্রমে সমদশা মিলিত হলে আলোক উজ্জ্বল হবে, যেটা গঠনমূলক ব্যতিচার গত ক্লাসে আলোচনা করেছিলাম। আর বিপরীত দশা মিলিত হলে সেটি হবে ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ অন্ধকার দেখা যাবে। সেই ক্ষেত্রে এই বিষয়ে আমরা এখানে এই কন্ডিশন থেকে আলোচনা করব। ক্যাপিটাল A আর ক্যাপিটাল এই হচ্ছে এখানে লব্ধি তরঙ্গের বিস্তার। আর এই লব্ধি তরঙ্গের বিস্তারের বিভিন্ন পয়েন্ট বা কন্ডিশনের জন্যই মূলত আমরা গঠনমূলক ব্যতিচার পাবো বা ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। সেই গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলো বা কোন কোন বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে, কোন কোন বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, সেই শর্ত নিয়ে এখন আলোচনা করব। আর এই আলোচনার জন্য যে বিষয়টি তোমরা মনে রাখবে, সেই ক্ষেত্রে এই দুটি চিরের একটি নির্দিষ্ট দূরত্ব থাকবে এবং এই ক্ষেত্রে a থেকে p এর দূরত্ব এবং b থেকে p এর দূরত্বের মধ্যে একটু ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্স বা পার্থক্যটা হচ্ছে ΔX। আর এই ক্ষেত্রে SP এবং AP এর দূরত্ব সমান এবং কেন্দ্রীয় উজ্জ্বল আলোর যে ডোরা সেটা O এবং O থেকে তার যেখানে প্রথম ডোরার সৃষ্টি হবে উজ্জ্বল ডোরা, তার দূরত্ব হচ্ছে xn। এই পয়েন্টগুলোর মাধ্যমে মূলত এখানে আমরা আলোর ব্যতিচারের জন্য ডোরা প্রস্থ এবং ডোরা ব্যবধানও নির্ণয় করব। তাহলে এখানে প্রথমেই তোমাদের আলোচনা করে নিব কোন কোন বিন্দুতে গঠনমূলক ব্যতিচার উৎপন্ন হবে বা সৃষ্টি হবে। তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্তগুলো আমরা দেখে নিই। দুটি তরঙ্গ যখন সমদশায় মিলিত হয় তখন তাদের লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ গঠনমূলক ব্যতিচার তখনই সৃষ্টি হবে যখন লব্ধি তরঙ্গের বিস্তার a = +-2a হবে। তার অর্থ এইখানে আমরা একটা লব্ধি তরঙ্গের বিস্তার a = 2a cos 2π/λ x2 - x1 /2 ধরেছিলাম। এইখানে এই এটা ছিল লব্ধি তরঙ্গের বিস্তার, আর এই লব্ধি তরঙ্গের বিস্তার যখন +-2a হবে ওই বিন্দুগুলোয় কি হবে, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। সেই পয়েন্টগুলো এখন বের করব। তাহলে এখানে আমরা যেটি জানি আমরা সেই সূত্রটি
a ইকুয়াল টু 2a cos 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 হোল ডিভাইডেড 2 ইকুয়াল টু এর পরিবর্তে আমরা প্লাস মাইনাস 2a বসিয়ে দিলাম। পরবর্তীতে এখান থেকে 2a বাদ যাবে বা কাটাকাটি হবে, ভাগ করলে সেই ক্ষেত্রে থাকবে বাম পাশে cos 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 হোল ডিভাইডেড 2 ইকুয়াল টু ডান পাশে প্লাস মাইনাস 1। পরবর্তীতে আমরা যেটি কাজ করব, এই অংশটা cos 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, এই 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 এটি হচ্ছে দশাকোণ। সেই দশাকোণের জন্য কোন কোন দশা পার্থক্যে আমাদের প্লাস কজের মান 1 হবে এবং কোন কোন দশা পার্থক্যে কজের মান মাইনাস 1 হবে, সেই পয়েন্টগুলো আমরা এখন আইডেন্টিফাই করব। কিভাবে দেখো, তাহলে বাম পাশে আমাদের থাকলো cos 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 হোল ডিভাইডেড 2 ইকুয়াল, আমরা প্লাস 1 জানি cos 0 ডিগ্রি এবং মাইনাস 1 জানি cos পাই, আবার প্লাস 1 cos 2 পাই, মাইনাস 1 cos 3 পাই, আবার প্লাস 1 cos 4 পাই, মাইনাস 1 cos 5 পাই, প্লাস ডট 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 প্লাস cos n পাই। তাহলে দেখা গেল এই n এর মান যদি আমরা এখানে 0 1 2 3 4 5 6 ইত্যাদি বসিয়ে দিই, তাহলে দেখা যাবে n এর মান 0 বসালে আমরা cos 0 ডিগ্রি পাবো, n এর মান 1 বসালে cos পাই পাবো, n এর মান 2 বসালে আমরা 2 পাই পাবো, n এর মান 3 বসালে আমরা 3 পাই পাবো, n এর মান 4 বসালে 4 পাই, n এর মান 5 বসালে 5 পাই, n এর মান 6 বসালে 6 পাই পাবো। তাহলে এই যে n এর মান আমরা 0 1 2 3 4 5 ইত্যাদি বসানোর কারণে একটি দশা পার্থক্যে কজের মান পর্যায়ক্রমে প্লাস 1 এবং মাইনাস 1 আসবে। সেই প্লাস 1 এবং মাইনাস 1 যে দশা পার্থক্যের জন্য cos n পাই, এই দশা পার্থক্যে মূলত সমদশায় মিলিত হবে আলোক তরঙ্গদ্বয় এবং সেই ক্ষেত্রে আলোক উজ্জ্বল অবস্থা সৃষ্টি হবে, যেটি আমরা গঠনমূলক ব্যতিচার হিসাবে জানি বা এখানে আলোচনা করব। এরপরে আমরা এখানে দেখি উভয় অংশে cosকে যদি আমরা ভাগ করি বা বাদ দিই, তাহলে বাম পাশে থাকবে 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 হোল ডিভাইডেড বাই 2 ইকুয়াল, এখানে cos বাদ গেলে থাকবে 0, cos বাদ গেলে থাকবে পাই, এখানে 2 পাই 3 পাই 4 পাই 5 পাই প্লাস ডট 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 n পাই, এই মানগুলো আমরা পাবো। তাহলে এই যে আমরা মানগুলো পেলাম, এখন আবার একটু খেয়াল করো, এই যে এখানে 2 এখানে 2 আবার কাটাকাটি যায় এবং এই পাই আমরা যদি উভয় পক্ষকে পাই দ্বারা ভাগ করি, তাহলে এইখানের পাই এখানে পাই, এই পাইগুলা সব বাদ যাবে এবং এই ল্যামডাটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে বাম পাশে থাকবে x2 মাইনাস x1 আর ডান পাশে কি থাকবে সেটি দেখো। তাহলে ল্যামডা যেহেতু এখানে গুণ হয়ে যাবে, তাহলে থাকবে 0, এখানে ল্যামডা গুণ হয়ে যাওয়া, যেহেতু পাই পাই আগে থেকেই আমার বাদ হয়ে গেছে, তাহলে এখানে থাকে 1, তার অর্থ ল্যামডা, এখানে থাকে 2, তার অর্থ 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা 5 ল্যামডা ডট 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 2n ল্যামডা বাই 2, এখানে 2 আর 2 কাটাকাটি করলে n ল্যামডা হয়, তার অর্থ n ল্যামডা যে পথ পার্থক্য x2 মাইনাস x1 এই বিন্দুতেই মূলত গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, অর্থাৎ আলোক উজ্জ্বল অবস্থার সৃষ্টি হবে। তার অর্থ আলোক উজ্জ্বল অবস্থা বা গঠনমূলক ব্যতিচার হওয়ার শর্ত হচ্ছে যে x2 মাইনাস x1 ইকুয়াল টু 2n ল্যামডা বাই 2। এখানে হোয়াট ইজ n? n হচ্ছে 0 1 2 3 4 5 6 ইত্যাদি পূর্ণ ধনাত্মক সংখ্যা। আর সেই ক্ষেত্রে আমাদের n এর মান যদি আমরা 0 বসাই, তাহলে প্রথমে পাবো 0। দেখো n এর মান যদি আমরা 1 বসাই, তাহলে 2 2 কাটাকাটি যাবে, ল্যামডা হবে। n এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 2 ল্যামডা হবে। n এর মান 3 বসালে 3 ল্যামডা হবে। n এর মান 4 বসালে 4 ল্যামডা। n এর মান 5 বসালে 5 ল্যামডা। তাহলে দেখা গেল পথ পার্থক্য ডেল x, দ্যাট মিন্স x2 মাইনাস x1 এর জন্য 2n ল্যামডা বাই 2, দ্যাট মিন্স n ল্যামডা বিন্দু যে বিন্দুতে হবে সেই জোড় গুণিতক বিন্দুতে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। কিভাবে? আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদের এখানে সেটি উপস্থাপন করেছি। দেখো এখানে একটি তরঙ্গ অরেঞ্জ এবং ব্লু এই দুইটা জন্য লব্ধি তরঙ্গের বিস্তার এই বিন্দুতে সর্বোচ্চ, আবার এই বিন্দুতে সর্বোচ্চ এবং সমদশায় আছে। অর্থাৎ যে বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ এবং সমদশায় থাকে সেই বিন্দুতেই মূলত গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। তার অর্থ হচ্ছে এই বিন্দুতে সমদশায় আছে এবং লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ, এই বিন্দুতে সমদশায় আছে এবং লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ, পর্যায়ক্রমে এই বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ এবং সমদশায় আছে, এই বিন্দুতেও ওই একই লব্ধি তরঙ্গের বিস্তার
সর্বোচ্চ এবং সমোদয় দশায় আছে, যার জন্য দেখা যাবে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু অর্থাৎ এই তরঙ্গ চূড়া বা সর্বোচ্চ বিস্তার অর্থাৎ সমদশা মিলিত হওয়ার জন্য এখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, অর্থাৎ আলোকোজ্জ্বল দেখা যাবে বা সৃষ্টি হবে। তাহলে তোমরা বুঝতে পারলে এই যে আমরা কোন কোন বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ পাবো বা সমদশায় মিলিত হবে। সুতরাং উজ্জ্বল ডোরার জন্য পর্দার উপর যে সকল বিন্দুতে আপতিত তরঙ্গদয়ের পথ পার্থক্য x2 - x1 এর মান কি λ/2 এর জোড় গুণিতক হবে, অর্থাৎ λ/2 এর জোড় গুণিতক হবে, সেই সকল বিন্দুতে গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। তাহলে দেখা যায় λ/2 এর জোড় গুণিতক যে বিন্দুগুলো হবে, তাহলে λ/2 এর জোড় গুণিতক এ একটি এ একটি এ একটি এ একটি, তাহলে এটা হচ্ছে প্রথম যে অবস্থা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে 2 ল্যামডা, এটা হচ্ছে 3 ল্যামডা, এটা 4 ল্যামডা, এটা 5 ল্যামডা। এই বিন্দুতে আমরা গঠনমূলক ব্যতিচার দেখতে পাবো বা পর্দায় উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। আর এই ক্ষেত্রে দশা পার্থক্য একটু আগে তোমাদের আলোচনা করেছিলাম যে এই যে n পাই, আশা করি গঠনমূলক ব্যতিচার সম্পর্কে তোমরা বুঝতে পারলে এবং জানতে পারলে। আমরা জানি লব্ধি তরঙ্গের বিস্তারে a = 2a cos 2π λ x2 - x1 হোল ডিভাইডেড বাই 2। ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হওয়ার জন্য আমরা কিছু তথ্য জেনে নিব যে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য দুটি তরঙ্গ যখন বিপরীত দশায় মিলিত হয় তখন তাদের লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন হওয়ায় ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচার তখন সৃষ্টি হবে যখন লব্ধি তরঙ্গের বিস্তার a = 0 হবে। আর এই 0 হওয়ার জন্য আমাদের এই সমীকরণ অর্থাৎ a = 2a cos 2π λ x2 - x1 হোল ডিভাইডেড বাই 2, এই সমীকরণে এর পরিবর্তে আমরা লব্ধি তরঙ্গের বিস্তার 0 বসিয়ে দেব। 0 বসিয়ে দিয়ে পরবর্তীতে আমরা কি করব, এই 2a ভাগ করে দেব। 0 ভাগ 2a যদি হয় তাহলে 0ই থাকে, তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো cos 2π λ x2 - x1 হোল ডিভাইডেড বাই 2 = 0। পরবর্তীতে আমরা কি করব, 2π λ x2 - x1 হোল ডিভাইডেড 2, এটা হচ্ছে দশাকোণ। আর সেই দশাকোণের জন্য 0 কোন কোন কজের মানের জন্য দশা পার্থক্য 0 হয় সেই মানগুলো আমরা এখন বসিয়ে দেব। সেই মানগুলো বসিয়ে আমরা দেখি cos 2π λ x2 - x1 হোল ডিভাইডেড 2, এই দশা পার্থক্যের জন্য প্রথম যে শূন্য মানটি পাওয়া যায় সেটা হচ্ছে cos 90 ডিগ্রি অর্থাৎ cos π/2। পরবর্তীতে শূন্য হচ্ছে cos 3π/2, পরবর্তী শূন্য হচ্ছে cos 5π/2, পরবর্তীতে cos 7π/2, এরপরে cos 9π/2 প্লাস cos 2n + 1π/2। তাহলে এই যে cos π/2, 3π/2, 5π/2, 7π/2, 9π/2 প্লাস cos 2n + 1π/2, এই বিন্দুগুলো আমরা দেখি কজের মান 0 হয়। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কজের অনুপাতগুলো যদি বাদ দিই, 2π λ x2 - x1 হোল ডিভাইডেড বাই 2 = π/2, cos বাদ গেল 3π/2, 5π/2, 7π/2, 9π/2 2n + 1π/2। এখন এই যে আমরা দেখা গেল π/2 এর জন্য বেজোড় গুণিতক যে বিন্দুগুলো আছে সেই দশা পার্থক্যে মূলত কজের মান 0 হয়। সেই ক্ষেত্রে লব্ধি তরঙ্গের বিস্তারও কি হবে, সর্বনিম্ন হবে, সেটি হবে কত, 0। আর এই 0 হওয়ার জন্য সেই বিন্দুগুলোতে দেখা যাবে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। কেন, লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন হয় এবং তরঙ্গদ্বয় কি হয়, বিপরীত দশায় মিলিত হয়। এখানে আমরা এই পয়েন্টগুলোর জন্য আমরা কোন কোন দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য কি হবে সেটি এখন এখান থেকে নির্ণয় করে দেখানো যায়। এই 2 ও 2 কাটাকাটি গেল, আর এই পাই দ্বারা যদি ভাগ করি তাহলে এই পাইয়ের সাথে সম্পূর্ণ পাইগুলো বাদ যাবে আর এই ল্যামডাটা গুণ হয়ে যাবে। তাহলে বাম পাশে থাকবে x2 - x1 পথ পার্থক্য কি, পাই বাদ গেল, তাহলে ল্যামডা গুণ হয়ে যাবে λ/2, 3 λ/2, 5 λ/2, 7 λ/2, 9 λ/2 2n + 1 λ/2। তাহলে এক্ষেত্রে আমরা একটা পয়েন্ট দেখি যে x2 - x1 = 2n + 1 λ/2। এই যে বিন্দুগুলোতে আমরা λ/2 এর যে 2n + 1 অর্থাৎ এটা একটা বিজোড় সংখ্যা হবে, এই বিজোড় গুণিতকগুলোই মূলত ধ্বংসাত্মক ব্যতিচার হবে না, অর্থাৎ অন্ধকার অবস্থার সৃষ্টি হবে, অন্ধকার দশা। এখানে n এর মান যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে প্রথম অংশ λ/2 পাবো, n এর মান 1 বসিয়ে দিলে দ্বিতীয় অংশ 3 λ/2 পাবো, n এর মান 2 বসিয়ে দিলে 5 λ/2 পাবো। কারণ 0 যদি বসিয়ে দিই 0 গুণ
টু 0 হয়ে যাবে, তাহলে 1 গুণ λ/2 প্রথমটি হবে। আর যদি 1 বসিয়ে দিই 1 গুণন 2 2 + 1 3 λ/2, পরে যদি 2 বসিয়ে দিই 2 গুণন 2 + 1 5 λ/2 পাবো। তার অর্থ দেখা যাচ্ছে যে এই যে দুটি তরঙ্গ, একটি ব্লু এবং একটি অরেঞ্জ, এই দুটি তরঙ্গ দেখা গেল এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে বিপরীত দশায় মিলিত হয়েছে এবং লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হওয়ার জন্য দেখা যাবে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। আবার এই বিন্দুতেও বিপরীত দশায় মিলিত হবে এবং সেক্ষেত্রে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন হওয়ায় ধ্বংসাত্মক ব্যতিচার হবে। পর্যায়ক্রমে এই বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার, এই বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার, এই বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার, এইভাবে ধ্বংসাত্মক ব্যতিচার এই বিন্দুগুলোতে সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে অন্ধকার ডোরার জন্য পর্দার উপর যে সকল বিন্দুতে আপতিত তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হবে, সেই সকল বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার হয়। আর এটাই মূলত হচ্ছে অন্ধকার ব্যতিচার সৃষ্টি হওয়ার শর্ত। আর এক্ষেত্রে দশা পার্থক্য কত? পাইয়ের বিজোড় গুণিতক হয়ে থাকে। তাহলে তোমরা ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য শর্ত কি? x2 - x1 = 2n + 1 λ/2, এই সূত্র মনে রাখবে। পাশাপাশি দুটি ডোরার মধ্যে ডোরা ব্যবধান এবং ডোরা প্রস্থ এটি আলোচনা করব। যেহেতু গঠনমূলক ব্যতিচারে উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়, ধ্বংসাত্মক ব্যতিচারে অন্ধকার ডোরা সৃষ্টি হয়, তাহলে একটি উজ্জ্বল ডোরা থেকে পরবর্তী উজ্জ্বল ডোরার দূরত্ব বা একটি অন্ধকার ডোরা থেকে পরবর্তী অন্ধকার ডোরার ব্যবধান বা দূরত্বটা নির্ণয় করব এবং একটি উজ্জ্বল ডোরা এবং একটি অন্ধকার ডোরা কতটুকু প্রস্থ বা চওড়া, এই বিষয়ে এখন তোমাদের আলোচনা করব। সো এখানে S1 থেকে এই একটি চির আছে, এই A থেকে x1 দূরত্বে P বিন্দুতে পর্দায় একটি আলো তরঙ্গ গিয়ে মিলিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এবং S2 সোর্স বা উৎস থেকে B বিন্দু থেকে অপর একটি আলোক তরঙ্গ x2 দূরত্ব অতিক্রম P বিন্দুতে পর্দার উপর আপতিত হয়। এখানে একটি ডোরা সৃষ্টি হবে পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, সেই ডোরার ব্যবধান এবং ডোরা প্রস্থ নির্ণয় করে এখানে দেখাবো। ধরি এই চিত্রে কেন্দ্রীয় উজ্জ্বল বা চরম রেখা ও থেকে n-তম উজ্জ্বল রেখার দূরত্ব xn। তোমরা দেখো কেন্দ্রীয় ও থেকে n-তম উজ্জ্বল ডোরার অবস্থান হচ্ছে P বিন্দুতে, আর সেই P বিন্দুর দূরত্ব ও থেকে সেই P এর দূরত্ব হচ্ছে xn। আর এইখানে আমরা একটা ত্রিভুজ কল্পনা করেছি, একটু খেয়াল করো, PEO এবং BAS। এই ক্ষেত্রে এই যে কোণটা থিটা এবং এই কোণটা থিটা সমান হবে, কারণ এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব খুবই কম এবং দেখা যাচ্ছে এখান থেকে A থেকে P এর দূরত্ব কম, অর্থাৎ পর্দার দূরত্ব কম এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কম। আর সেইটা কম হওয়ার জন্য দেখা যাবে এই যে কোণটা PEA থিটা এবং এখানে BAS, এই যে থিটা, এই কোণের মান থিটা সমান হবে। S কি? এখানে S হচ্ছে এই BP রেখার উপর এমন একটি বিন্দু যেখানে এই AP এর দূরত্ব এবং SP এর দূরত্ব হচ্ছে সমান, অর্থাৎ এই A থেকে P বিন্দুতে আলোর যে সরণ ঘটে, এই S থেকে P বিন্দুতে সরণ একই। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে A। এই যে D এর তুলনায়, অর্থাৎ এই পর্দার দূরত্বের তুলনায় দেখা যায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে xn এর দূরত্ব খুবই ক্ষুদ্র হয়। আর এই ক্ষুদ্র হওয়ার জন্য দেখা যাবে এই P বিন্দুটি S1 থেকে যে আগত রশ্মির জন্য সরণ x1 এবং S2 থেকে আগত রশ্মির জন্য সরণ যে x2, এর মধ্যে একটি পথ পার্থক্য হবে। আর সেই পথ পার্থক্য কি হবে সেটি আমরা del x = লিখতে পারবো BP মাইনাস AP। AP কেন? আমরা একটু আগে এখানে বের করেছি AP = SP, অর্থাৎ এই SP এবং AP এর দূরত্ব সমান। তাহলে এই AP এর সাথে BP এর ডিসটেন্স হচ্ছে এই del x, অর্থাৎ এই দূরত্বটু বেশি, অর্থাৎ এই B থেকে P বিন্দুতে আলোকরশ্মি পৌঁছাতে বেশি পথ অতিক্রম করে, সেইটি হচ্ছে এই del x। এটি হচ্ছে এখানে পথ পার্থক্য। এখন
এখানে আমরা BAS একটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, কারণ এই কোণটি 90 ডিগ্রি এবং এই কোণটা থিটা, থিটার বিপরীত কোণ হচ্ছে লম্ব এবং এটি হচ্ছে সমকোণী বিপরীত বাহু অতিভুজ A আর লম্ব হচ্ছে এই ডেল এক্স। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি পাবো, BS/AB। দেখো এই যে লম্ব হয়েছে BS আর অতিভুজ হয়েছে AB, তাহলে এই BS এর পরিবর্তে আমরা একটু আগে বের করছি ডেল এক্স এবং AB চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব A। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ডেল এক্স ইকুয়াল টু A সাইন থিটা। এই সূত্রটি মনে রাখবে। তাহলে পথ পার্থক্য ডেল এক্স ইকুয়াল টু A সাইন থিটা। P হচ্ছে ও থেকে কেন্দ্রীয় চরম থেকে n-তম রেখার দূরত্ব, অর্থাৎ এই পিটি হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে n-তম রেখার দূরত্ব অর্থাৎ xn এর অবস্থান। আর সেই ক্ষেত্রে গঠনমূলক বেতিসের শর্ত অনুযায়ী আমরা জানি, একটু আগে পড়েছিলাম যে x2 - x1 = n ল্যামডা বা λ/2 এর জোড় গুণিতকে পথ পার্থক্যে গঠনমূলক বেতিসার সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমাদের এইখান থেকে ডেল এক্স এর জন্য পথ পার্থক্য আমরা n ল্যামডা, সেই ক্ষেত্রে a sin θ = n ল্যামডা লিখতে পারবো। এই সূত্রটি মনে রাখবে, এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এখানে n এর মান হচ্ছে পর্যায়ক্রমে 0 1 2 3 4 5 ইত্যাদি। পরবর্তীতে আমরা এখানে ত্রিভুজ PEO এটিকে বিবেচনা করব এবং এটি একটি সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজে এই PE এটা হচ্ছে অতিভুজ এবং OE এটা হচ্ছে ভূমি এবং OP এটা হচ্ছে লম্ব। আর এই সমকোণী ত্রিভুজের থিতার মান খুব ক্ষুদ্র হয়, আমরা সাইন থিটা = tan থিটা লিখতে পারবো। tan এর অনুপাত তোমরা জানো লম্ব বাই ভূমি, আর এখানে লম্ব হচ্ছে OP এবং ভূমি হচ্ছে OE। আর OP এর পরিবর্তে আমরা এই দূরত্ব xn এবং এই ভূমির পরিবর্তে আমরা পর্দা এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব D ধরতে পারি। তাহলে এক্ষেত্রে OP হচ্ছে xn এবং OE হচ্ছে এখানে D, পর্দার দূরত্ব D। পরবর্তীতে এখানে আমরা সাইন থিটা = tan থিটা সমতা বা একই হওয়ার জন্য থিটার মান ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে সাইন থিটা = xn/D লিখতে পারবো। আগের যে 7 নং সমীকরণ ছিল A sin θ = n ল্যামডা, সেই সমীকরণে সাইনের মান বসিয়ে 8 নং সমীকরণ থেকে আমরা একটি মান পাবো, সেটি হবে A xn/D = n ল্যামডা, কারণ এই sin θ আমরা কি পেয়েছি এখানে xn/D। পরবর্তীতে আমরা এখান থেকে xn = কি পাবো, দেখো এই D এখানে গুণন হয়ে যাবে এবং A ভাগ হয়ে যাবে, তবে xn = n ল্যামডা D/A। এটি হচ্ছে n-তম উজ্জ্বল রেখার দূরত্ব। তাহলে পর্দা থেকে n-তম উজ্জ্বল রেখার দূরত্বের জন্য আমরা n এর মান পর্যায়ক্রমে 0 1 2 3 4 5 ইত্যাদি যদি বসিয়ে দেই, 0 বসালে 0-তম, n বসালে 1, 2 বসালে 2-তম, 3 বসালে 3-তম উজ্জ্বল রেখার দূরত্ব আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এরপরে আমরা এখান থেকে এই যে 0 অর্থাৎ ও থেকে আমরা n-তম উজ্জ্বল রেখার দূরত্ব P পেয়েছিলাম, তাহলে n-1-তম উজ্জ্বল রেখার দূরত্ব কি পাবো, এই সমীকরণে আমরা n এর পরিবর্তে n-1 বসিয়ে দেব। তাহলে এখানেও কি হবে, n এর পরিবর্তে n-1 বসিয়ে দেব, তাহলে হবে xn-1 = n-1 ল্যামডা D/A। এটা হচ্ছে n-তম উজ্জ্বল রেখার ঠিক আগের যে উজ্জ্বল রেখা সেই রেখার দূরত্ব। তাহলে এই দুইটি পরপর উজ্জ্বল ডোরার যে ব্যবধান, সেই ব্যবধান হবে ডেল এক্স = কি, এই যে n-তম উজ্জ্বল রেখা এবং তার আগের যে n-1-তম উজ্জ্বল রেখার দূরত্বের ব্যবধান, অর্থাৎ xn - xn-1। এখন এখানে আমরা xn এবং xn-1 এর মান যদি বসিয়ে দিই, xn এর মান হয়েছে n ল্যামডা D/A এবং xn-1 এর মান হয়েছে n-1 ইন্টু ল্যামডা D/A। এখান থেকে আমরা ল্যামডা D/A কমন নিতে পারি। তাহলে ল্যামডা D/A কমন নিলে এখানে থাকে n আর মাইনাস, এখানে কি থাকে -n আর মাইনাস এখানে +1 হয়ে যায়। পরবর্তী এখানে n কাটাকাটি যায়, n যখন কাটাকাটি যাবে থাকবে +1। তাহলে আমরা একটি ইকুয়েশন পেলাম ডেল এক্স = ল্যামডা D/A। তাহলে এই যে ডেল এক্স = ল্যামডা D/A, এটাই হচ্ছে মূলত এই যে পরপর দুইটি উজ্জ্বল ডোরার যে ব্যবধান, অর্থাৎ এই একটি উজ্জ্বল ডোরা থেকে পরবর্তী উজ্জ্বল ডোরার ব্যবধান, সেটি হচ্ছে মূলত ডেল এক্স, যেটা তোমাদের এইখানে আমি সেই ডেল এক্স এর মানটি আমি তোমাদের এখানে দেখিয়ে দিছি। একটি উজ্জ্বল ডোরা থেকে পরবর্তী উজ্জ্বল ডোরার ব্যবধান অথবা একটি অন্ধকার ডোরা থেকে পরবর্তী অন্ধকার ডোরার ব্যবধান, এটাই হচ্ছে মূলত ডেল এক্স। তাহলে এখান থেকে একটি বিষয় মনে রাখবে, পরপর দুটি উজ্জ্বল ডোরা ব্যবধান এবং পরপর দুটি অন্ধকার ডোরার ব্যবধান একই, এবং এই মানটি হচ্ছে ডেল এক্স = ল্যামডা D/A। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব।
আবার একটি উজ্জ্বল অথবা একটি অন্ধকার ডোরার প্রস্থ পরপর দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান অথবা পরপর দুটি অন্ধকার ডোরার ব্যবধানের অর্ধেক। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে একটি উজ্জ্বল ডোরা থেকে পরবর্তী উজ্জ্বল ডোরা অথবা একটি অন্ধকার ডোরা থেকে পরবর্তী অন্ধকার ডোরার যে ব্যবধান, তার ভিতরে দেখা গেল একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার ডোরা রয়েছে। তাহলে ডোরা ব্যবধানের ঠিক অর্ধেক হবে ডোরা প্রস্থ। অর্থাৎ ডোরা প্রস্থ হবে x ইকাল টু ডেল এক্স বাই 2, আর ডেল এক্স এর মান আমরা একটু আগে পেয়েছি ল্যামডা ডি বাই এ, সেটি বসিয়ে দিলে এখানে আমরা পাবো x ইকাল টু ল্যামডা ডি বাই 2a। এখানে এটার অর্থ হচ্ছে এরকম, এই যে একটি অন্ধকার ডোরা অথবা একটি উজ্জ্বল ডোরা কতটুকু চওড়া বা প্রশস্ত সেটি হচ্ছে এখানে x, অর্থাৎ ল্যামডা ডি বাই 2a। সুতরাং ডোরা বা জালরের প্রস্থ ডোরা ক্রমের উপর নির্ভর করে না, তাই উজ্জ্বল ডোরার প্রস্থ বা অন্ধকার ডোরার প্রস্থ একই এবং সেই মান কি হবে x ইকাল টু ল্যামডা ডি বাই 2a, যা ডোরা ব্যবধানের অর্ধেক। আশা করি এই বিষয়টি বুঝতে পারলে। এখান থেকে ইয়ং এর ডিসির পরীক্ষায় আমরা কিছু তথ্য জেনে নিব যে আমরা জানি পরপর দুটি উজ্জ্বল ডোরা বা পরপর দুটি অন্ধকার ডোরার ব্যবধান একই, ডেল এক্স ইকাল টু ল্যামডা ডি বাই এ, এবং উজ্জ্বল ডোরার প্রস্থ বা অন্ধকার ডোরার প্রস্থ একই, সেটা হচ্ছে x ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। ডোরা ব্যবধান বা ডোরা প্রস্থের রাশিমালা n নেই। ডোরা ব্যবধান বা ডোরা প্রস্থ ডোরা ক্রমের উপর নির্ভর করে না। আরেকটি বিষয় মনে রাখবে, ল্যামডা অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ডোরা প্রস্থ বা ব্যবধানের সমানুপাত, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে ডোরা প্রস্থ বেশি হবে, তরঙ্গদৈর্ঘ্য কম হলে ডোরা প্রস্থ কম হবে। এরপরে আরেকটি দেখো, ডোরা প্রস্থ হচ্ছে পর্দার দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ ডোরা প্রস্থ তত বৃদ্ধি পাবে পর্দার দূরত্ব বাড়লে, আর পর্দার দূরত্ব কমলে ডোরা প্রস্থ বা ডোরা ব্যবধান কম হবে। এখানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ দেখো, সেটা হচ্ছে ডোরা ব্যবধান বা ডোরা প্রস্থের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত কম হবে ডোরা প্রস্থ তত বেশি হবে, অথবা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে ডোরা প্রস্থ তত কম হবে। সর্বশেষ আজকের আলোচনার বিষয়ের পথ পার্থক্য দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। এই উৎস থেকে একটি আলোক রশ্মি পি বিন্দুতে এবং এই উৎস থেকে আরেকটি আলোক রশ্মির সমদশায় গিয়ে পি বিন্দুতে মিলিত হওয়ার জন্য এখানে একটা পথ পার্থক্য তৈরি হয়েছে ডেল এক্স। আমরা জানি পথ পার্থক্য এবং দশা পার্থক্য এক নয়, ভিন্ন। সেক্ষেত্রে যে কোনো সময় টি পরে পি বিন্দুতে আলোক তরঙ্গের সরণ S1 উৎস থেকে Y1 এবং S2 উৎস থেকে আলোক তরঙ্গের সরণ যদি Y2 হয়, অগ্রগামী তরঙ্গের রাশিমালা জানি, একটু আগে পড়িয়েছিলাম। তরঙ্গের ব্যতিচারের জন্য Y1 ইকুয়াল টু a sin 2π বাই ল্যামডা ct মাইনাস x1 এবং Y2 ইকুয়াল টু a sin 2π বাই ল্যামডা ct মাইনাস x2। এখানে সাইনের যে অংশটুকু 2π বাই ল্যামডা ct মাইনাস x1 এবং সাইনের অপর অংশ 2π ল্যামডা ct মাইনাস x2, এই অংশটি হচ্ছে দশাকোণ। আর এই দুই দশাকোণের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে দশা পার্থক্য ডেল ইকুয়াল 2π বাই ল্যামডা ct মাইনাস x1 মাইনাস ct মাইনাস x2। পরবর্তীতে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, ct কাটাকাটি যাবে এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে x2। পরবর্তীতে আমরা যেটা দেখি x2 মাইনাস x1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ডেল এক্স। তাহলে এখানে ডেল সমান 2π বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে ডেল এক্স এটি হচ্ছে পথ পার্থক্য আর ডেল এটা হচ্ছে দশা পার্থক্য। আর অর্থাৎ দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে একটি সম্পর্ক হচ্ছে 2π বাই ল্যামডা। তাহলে একটি পূর্ণ তরঙ্গের জন্য আমরা এটা দেখলাম যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে আজকে ইয়ং এর ডিসির এবং তার সংশ্লিষ্ট যে রাশিমালাগুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পারলে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।